কেমন আছো সবাই? তোমাদের অনুরোধে সিরাজউদ্দৌলা নাটকটা নিয়ে হাজির হলাম। সিরাজউদ্দৌলা নাটক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। নাটক তিন প্রকার। খাতা কলম নিয়ে বসে যাও, লিখবা নাটক তিন প্রকার: ট্র্যাজেডি নাটক, কমেডি নাটক এবং আরেকটা প্রহসন। ট্র্যাজেডিকে আমরা বাংলায় বলে থাকি বিয়োগান্তক নাটক। কমেডি নাটক এটাকে সাধারণত আমরা মিলনাত্মক নাটক বলে থাকি, আর আমরা যেটাকে প্রহসন বলে থাকি তাকে আমরা ইংরেজিতে অধিকাংশ সময় ফার্স বলে থাকি। তোমাদের জন্য লেকচারটা গুরুত্বপূর্ণ এই হেতু, সিরাজউদ্দৌলা নাটক থেকে তোমরা দুইটা এমসিকিউ এবং একটা সৃজনশীলের অ্যান্সার করবে, যে কারণে তোমাদের নাটকটা ভালোভাবে পড়তে হবে। সিরাজউদ্দৌলা নাটককে অনেকে বলে থাকে ঐতিহাসিক নাটক। তোমরা যখন সৃজনশীল অ্যান্সার করবা, সৃজনশীল অ্যান্সার করার সময় তোমরা অবশ্যই লিখবা প্রখ্যাত নাট্যকার সিকান্দার আবু জাফর কর্তৃক রচিত সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক বিয়োগান্তক নাটক। আমি আবারও বলি, সিরাজউদ্দৌলা নাটক নিয়ে সৃজনশীল অ্যান্সার করার সময় তোমরা যে লাইনটা অবশ্যই লিখবা, প্রখ্যাত নাট্যকার, জন্ম দিয়ে দিতে পারো 1918 সাল, প্রখ্যাত নাট্যকার সিকান্দার আবু জাফরের বিয়োগান্তক ঐতিহাসিক নাটক সিরাজউদ্দৌলা। এবং সৃজনশীল অ্যান্সার করার সময় তোমরা যে সিরাজউদ্দৌলা নাটকটা লিখবা, পাশে লিখবা 1965, অর্থাৎ সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকটি 1965 সালে প্রকাশিত হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসে গেছো, তাহলে খাতার উপরে লেখো সিরাজউদ্দৌলা, লেখো সিরাজউদ্দৌলা, ব্র্যাকেটে লিখে নাও 1965 সাল, অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটকটি 1965 সালে প্রকাশিত হয়েছিল। তোমাদের বুঝতে ক্যামেরায় কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাকে সেটা জানাও। দু একজন কমেন্টস করে জানাও। কাউসার মাহমুদ শাওন, বিখ্যাত রেল ব্যক্তিত্ব, তোমরা রেডি কিনা আমাকে আগে জানাও। ওকে, সিকান্দার আবু জাফর 1918 সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় জন্মগ্রহণ করে। তার কয়েকটি বিখ্যাত নাটকের মধ্যে আমরা যদি বলি সিরাজউদ্দৌলা, মাকড়সা, জনতার সংগ্রাম চলবে, এবং তার একটা বিখ্যাত কবিতা বাংলা স্যার। একটা বিষয় তোমরা মনে রাখবা, সিকান্দার আবু জাফর ব্যতীত বা সিকান্দার আবু জাফর ছাড়া সিরাজউদ্দৌলার নাটকটি লিখেছেন আরো দুজন ব্যক্তি, গিরিশচন্দ্র ঘোষ এবং শচীন সেনগুপ্ত।
প্রশ্ন হয় তোমাদের প্রায় সময় যে সিরাজউদ্দৌলা নাটকটি লিখেছেন কে আর লেখেননি কে। আমি আবারও বলি, গিরিশচন্দ্র ঘোষ এবং শচীন সেনগুপ্ত সিরাজউদ্দৌলার নাটকটি লিখেছেন। এটি একটি ঐতিহাসিক বিয়োগান্তক নাটক। এই নাটকটি 1965 সালে প্রকাশিত হয়। তোমাদের অবগতির জন্য বলি যে সিরাজউদ্দৌলা নাটকে 4টি অঙ্ক রয়েছে এবং 4টি অঙ্ক, এই 4টি অঙ্কে 12টি দৃশ্য রয়েছে এবং এই 12টি দৃশ্যে মোট চরিত্রের সংখ্যা 40টি। কয়েকটা ইনফরমেশন আমি আবারও বলি, সিরাজউদ্দৌলা নাটকে 12টি দৃশ্য রয়েছে এবং এই নাটকে অঙ্ক সংখ্যা 4টি। 12টি দৃশ্যে মোট চরিত্রের সংখ্যা 40। তোমাদের এমসিকিউ এর জন্য মনে রাখবা, এই 40টি চরিত্রের মধ্যে তোমাদের 18টি চরিত্র সম্পর্কে জানতে হবে এবং প্রশ্ন সাধারণত এই 18টি চরিত্রের মধ্যেই চলে আসে। যেহেতু তোমাদের এটা বেশ বড় একটা নাটক, তোমাদের বেশ কষ্টসাধ্য ব্যাপার। তোমরা মানসিকভাবে প্রস্তুত হয়ে চলে আসো। আমি বলি যে 1753 সালে তোমরা জানো যে কলকাতা প্লে হাউস প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে বলো? 1753 সালে কলকাতা প্লে হাউস প্রতিষ্ঠিত হয় এবং এই প্লে হাউসকে কেন্দ্র করেই আমাদের এই ভারত উপমহাদেশে নাটকের বিস্তার ঘটে। 1793 সালে রাশিয়ার ভদ্রলোক হ্যারাসিমা লেবেদেভ একটা বিখ্যাত নাটক লিখেছিলেন দ্য ডিসগাই এবং তার শিক্ষক গোলকনাথ বসুর সহায়তায় এই দ্য ডিসগাই নাটকের বাংলা অনুবাদ করেন এবং এটার নাম দিয়েছিলেন ছদ্মবেশ। এই ছদ্মবেশ নাটকে ব্রিটিশ বিরোধিতা ছিল এবং ব্রিটিশদের বিপক্ষে কথা বলা হয়েছিল, যে কারণে হ্যারাসিমা লেবেদেভকে দেউলিয়া ঘোষণা করে এ দেশ থেকে তাড়িয়ে দেয়। এরপরের ইতিহাস জানো যে এরপরে থেকে আমাদের দেশে নাটক লেখা অনেকটা বন্ধই হয়ে যায়। এরপরে নাটকের জগতে আবির্ভূত হন আমাদের ভারতবর্ষের বেশ কতজন সাহসী ব্যক্তি। তার মধ্যে আমরা যদি বলি গিরিশচন্দ্র সেন, শচীন সেনগুপ্ত, আচ্ছা, তারও ধারাবাহিকতায় 1757 সালের 23শে জুন যে পলাশীর যুদ্ধ হয়েছিল, এই পলাশীর যুদ্ধকে কেন্দ্র করে আজকের আমাদের নাটক। যেহেতু এটি পলাশীর যুদ্ধকে কেন্দ্র করে লেখা নাটক, সেহেতু একটা ঐতিহাসিক নাটক। আবার এই নাটকে যেহেতু সিরাজউদ্দৌলার নির্মম পরিণতি দেখানো হয়েছে, এজন্য একটা ট্র্যাজেডি নাটক। মনে রাখতে হবে যে বিশ্বের প্রথম ট্র্যাজেডি নাটকটা লিখেছিলেন সফোক্লেস যে নাটকটা লিখেছিলেন, নাটকটির নাম ছিল অদিপোস। কাউসার মাহমুদ শাওন লিখেছো, স্যার কি কি নোট করা দরকার সেটা বলে দিন। অবশ্যই বলবো। অদিপোস নাটকটা লিখেছিলেন, এটা একটা ঐতিহাসিক নাটক। এই অদিপোস নাটকটা পরবর্তীতে বাংলায় রূপান্তরিত করেছিলেন সৈয়দ আলী হাসান। অদিপোস নাটকে দেখানো হয়েছিল ইডিপাস কর্তৃক তার বাবা লিয়ারতেসকে হত্যা করা এবং তার মা জোকাস্তাকে বিয়ে করা। আচ্ছা, কোনটা নোট করতে হবে অবশ্যই বলবো আমি। তার মাকে বিয়ে করা, এটা একটা ঐতিহাসিক নাটক। প্রশ্ন হয় যে বিশ্বের ইতিহাসে প্রথম এই জাতীয় নাটক কেন সৃষ্টি হলো। ধরো তোমার শরীরে পানি এসেছে, তুমি ডাক্তারের কাছে যাচ্ছ, ডাক্তার তোমার শরীরে সিরিজ দিয়ে পানিটা বের করতেছে। যখন সিরিজটা তোমার শরীরে দেয়া হচ্ছে, পুশ করা হচ্ছে, তখন তোমার বেশ ব্যথা লাগবে, কিন্তু যখন এটা বের করে নেওয়া হবে তখন তুমি বেশ আনন্দ পাবে। ট্র্যাজেডি নাটকে সাধারণত সম্ভ্রান্তশীল ব্যক্তির পতন দেখানো হয়, যে পতনটা দেখে অন্তত
মানুষ শিখতে পারে যে আমি না, তার চেয়ে অন্তত ভালো আছে। আচ্ছা, তোমাদের যে যে ইনফরমেশন গুলো লিখতে হবে তোমরা এখন লেখা শুরু করে দাও, এবং তোমরা কতটা লিখতে পারছো সেটা আমাকে অবশ্যই জানাবা। প্রথমে লিখবা তোমরা এই নাটক থেকে 50টা এমসিকিউ লিখবা। আশা করি এর মধ্যে তোমরা ভালো কিছু শিখতে পারবা। লেখো, 1 নম্বর ইনফরমেশন লিখবা, এই নাটকটা 1965 সালে প্রকাশিত হয়। নাটকটা 1965 সালে প্রকাশিত হয়। পরের ইনফরমেশন লেখো, এই নাটকে দৃশ্য সংখ্যা 12, অঙ্ক সংখ্যা 4। এই 12টি দেশের 8টে দেশে সিরাজউদ্দৌলা নিজেই অভিনয় করেছেন। অর্থাৎ 12টি দেশের 8টা দেশে সিরাজউদ্দৌলা নিজেই অভিনয় করেছেন। হয়েছে? আচ্ছা, এবার তোমরা লেখো এই নাটকের প্রথম সংলাপটি কার? কে বলতে পারবে? বলো। ক্লেটন মঞ্চে দৌড়ে প্রবেশ করলেন। মঞ্চটা উন্মুক্ত মঞ্চে দৌড়ে প্রবেশ করলেন এবং প্রথমেই সম্বোধন করলেন বাঙালিদের, প্রাণপণে যুদ্ধ করো। ব্রিটিশদের সম্বোধন করলেন, প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক, ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ। এরপরে বাঙালিদের বললেন, প্রাণপণে যুদ্ধ করো সাহসী বীর বাঙালি, ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ। যখন এই জাতীয় কথাবার্তা বলছিলেন তখন ইংরেজ প্রহরী দৌড়ে মঞ্চে প্রবেশ করলেন। নাটকটা এভাবে শুরু হচ্ছে, দৌড়ে মঞ্চে প্রবেশ করলেন এবং তারপরে বললেন, যুদ্ধ বন্ধ করার আদেশ দিন। ওয়ালি খান যখন তাকে বলল যুদ্ধ বন্ধ করার আদেশ দিন, তখন সে বলল, হোয়াট ননসেন্স, যত বড় মুখ নয় তত বড় কথা, কাপুরুষ বাঙালি। প্রত্যুত্তরে সে বলল যে বাঙালি কাপুরুষ নয়, ইংরেজের হয়ে যুদ্ধ করি কোম্পানির টাকার জন্য, তাই বলে আমরা কাপুরুষ নই। এভাবে যুদ্ধ নাটকটা শুরু হচ্ছে এবং এই নাটকটা শেষ হচ্ছে মোহাম্মদ বেগ কর্তৃক সিরাজউদ্দৌলাকে হত্যার মতো। অর্থাৎ স্বাভাবিকভাবে এরকম একটা প্রশ্ন হয়ে থাকে যে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার এবং শেষ সংলাপটি কার। তোমাদের লিখতে কোনো অসুবিধা হচ্ছে না তো? এই নাটকে লিখবা যে সিরাজউদ্দৌলা নাটকে কেন্দ্রীয় চরিত্র সিরাজউদ্দৌলা, তার বাবার নাম জয়নুদ্দিন এবং মায়ের নাম আমেনা বেগম। তোমরা জানো যে জয়নুদ্দিনের শ্বশুর অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার নবাব আলিবর্দী খানের 3টি কন্যা, ঘসটি বেগম, আমেনা বেগম এবং ফাতেমা বেগম। আমেনা বেগমের সন্তান সিরাজউদ্দৌলা 1756 সালে, তখন তার বয়স 23 বছর। এই 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিলেন এবং সিরাজউদ্দৌলা যেটা করেন, সিরাজউদ্দৌলা তার নানা আলিবর্দী খানের নাম অনুসারে কলকাতার নামকরণ করেন আলীনগর। সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগম, তার নিজস্ব কোনো পুত্র সন্তান ছিল না বা তার নিজের কোনো সন্তান ছিল না, আলিবর্দী খানের প্রথম কন্যা। এবং ঘসেটি বেগম তার মেজ বোন ফাতেমার যে পুত্র শওকত জংকে পালক পুত্র হিসেবেই বড় করেন। এবং ঘসেটি বেগমের মনের ভিতরে একটা দুরভিসন্ধি ছিল যে আলিবর্দী খান মারা যাবার পরে সেই সিংহাসনে বসবে, যদিও সে বসতে পারবে না, কিন্তু শওকত জংকে সিংহাসনে বসাবে, পরোক্ষভাবে দেশটা নিজেই শাসন করবে। শওকত জং সম্পর্কে বলা হয়েছিল মদের গেলাস
এবং মেয়ে মানুষ ছাড়া এই শওকত জংয়ের তেমন কোনো ক্ষমতাই ছিল না। এই নাটকে তোমরা তৃতীয় যে চরিত্রের সঙ্গে পরিচিত হবা, চরিত্রটির নাম আমেনা বেগম, আলিবর্দী খানের কনিষ্ঠা কন্যা এবং সিরাজউদ্দৌলার মাতা। চতুর্থ যে চরিত্রের সঙ্গে তোমাদের আগে পরিচিত হতে হবে, একটি নাটক ভালো করে বুঝতে গেলে তোমাদের প্রথমে চরিত্রগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আলিবর্দী খান বাংলা বিহার উড়িষ্যার নবাব। তোমাদের প্রায় সময় প্রশ্ন আসে আলিবর্দী খানের প্রকৃত নাম কি? মির্জা মোহাম্মদ আলী। আলিবর্দী খানের প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী এবং সম্পর্কে তালুকে হচ্ছে সম্পর্কে সিরাজউদ্দৌলার নানা। ওকে, পরের যে ক্যারেক্টার সম্পর্কে তোমরা পরিচিত হবা, মীর জাফর। মীর জাফর, তার প্রকৃত নাম মীর জাফর আলী খান। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। মীর জাফর সম্পর্কে তোমাদের যে তথ্যটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে এই বিশ্বাসঘাতক মীর জাফর পারস্য থেকে হিন্দুস্তানে এসেছিল। আমি আবারও বলি, মীর জাফরের প্রকৃত নাম মীর জাফর আলী খান। তাকে উপস্থাপন করা হয়েছে বিশ্বাসঘাতক হিসেবে এবং তার সম্পর্কে যে তথ্যটা তোমাদের খাতায় লিখতে হবে এটা হচ্ছে, তোমরা লেখো যে পারস্য থেকে মীর জাফর হিন্দুস্তানে এসেছিলেন। শেখ রিফাত শাহরিয়ার জয়, বেটা তুই এখনো ভালো হলি না। স্যার নাটকের নামটা কি? আমি সিরাজউদ্দৌলার নাটক নিয়ে কথা বলছি। সাতকাণ্ড রামায়ণ সীতাকার বাপ। হ্যাঁ, সাতকাণ্ড রামায়ণ পড়ার পরেও তুমি যদি জিজ্ঞাসা করো যে সীতার বাবার নাম কি, তাহলে তো তোমাকে বুড়িগঙ্গার জলে চুবানো দরকার। ওকে, পরের যে ক্যারেক্টার সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে, আগে আমরা চরিত্রগুলো শেষ করি, তারপরে দৃশ্যে চলে যায়। মিরন, মীর মিরন মীর জাফর আলীর জ্যেষ্ঠ পুত্র। তোমরা জানো যে 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধ হয় এবং এই যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় হয়। 1 জুলাই সিরাজউদ্দৌলাকে কুঠার দিয়ে অথবা লাঠি দিয়ে বাড়ি দিয়ে তার মাথা ফাটানো হয় এবং তাকে হত্যা করা হয়। হত্যার পরে সিংহাসনে বসানো হয়েছিল মীর জাফরকে। মীর জাফর ইংরেজদের দাবি দেওয়া পূরণ করতে পারে না, যে কারণে মীর জাফরকে সরিয়ে দিয়ে 6 মাস পরে মীর মিরনকে সিংহাসনে বসানো হয়েছিল। পরে মীর মিরনকে সরিয়ে দিয়ে তৃতীয়বারের মতো সিংহাসনে বসানো হলো তৃতীয়বারের মতো সিংহাসনে বসানো হলো মীর জাফরকে। মীর জাফরও ইংরেজদের দাবি দেওয়া পূর্ণ করতে না পারায় এরপরে সিংহাসনে বসানো হলো মীর কাসিমকে। মীর কাসিম একজন স্বাধীন চেতা নবাব। তোমরা জানো তার মেরুদণ্ডটা একটু সোজা হয়েছিল এবং যার চূড়ান্ত পরিণতিতে তোমরা জানো যে 1764 সালে একটা যুদ্ধ হয়, বক্সারের যুদ্ধ, এবং এই যুদ্ধের মাধ্যমেই আমরা আমাদের দেশের স্বাধীনতা হারিয়ে ফেলি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2012 সালে তার যে বইটা প্রকাশিত হয়, অসমাপ্ত আত্মজীবনী, এই অসমাপ্ত আত্মজীবনীতে বলেন যে এই বক্সারের যুদ্ধের পরেই আমরা আমাদের দেশের স্বাধীনতা 200 বছরের জন্য হারিয়ে ফেলি। যা বলছিলাম, এবং আমরা আমাদের ছোটবেলায় আমাদের নানি কিংবা দাদির কাছে যে কবিতাটা আমরা বা ছড়াটা আমরা প্রায় সময় শুনতাম, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, ফুল বলিতে ধান খেয়েছে খাজনা দেবে কিসে, ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করে রসুন বনেছি। এটা এই জায়গা থেকে এটার সূত্রপাত। SFU আহমেদ ইজ ওয়াচিং, আমার খুব ভালো বন্ধু। আমরা সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দায় একসঙ্গেই অধ্যয়ন করতাম। ওকে, আমরা জানি যে এই মীর মিরন মীর জাফরের বড় ছেলে। তার আদেশেই মোহাম্মদ বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেন এবং এই মীর মিরন তার ভাই মির্জা মাদিকেও হত্যা করেছিলেন। অনেকটা নির্মম পরিণতি অনেকটা তোমরা যদি দেখো তাহলে শাহজাহানের সঙ্গে মিলে যাবে। যে তোমরা জানো যে শাহজাহানের 4 পুত্র ছিল, তারা, দারা, সুজা, মুরাদ এবং আওরঙ্গজেব।
এবং তার একটা কন্যা ছিল জাহানারা। এই দারা, সুজা এবং মুরাদ, দারা, সুজা, মুরাদ, এই তিনজনকেই নিষ্ঠুরভাবে কুঠার দিয়ে কুপিয়ে কাউকে ফাঁসি দিয়ে হত্যা করেছিল আওরঙ্গজেব, যিনি ইতিহাসে শ্রেষ্ঠ বীর হিসেবে পরিচিত, বাদশাহ সিকেন্দার বলি আমরা যাকে। ওকে, এরপরে যে চরিত্রটির সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে, চরিত্রটির নাম লেখো রায় দুর্লভ। চরিত্রটির নাম লেখো রায় দুর্লভ। লিখবা বিহারের ডেপুটি গভর্নর, তার বাবার নাম ছিল জানকীরাম। আচ্ছা, তোমরা শেষের বাক্যটি কি লিখলে বেশি নাম্বার পাবে সেগুলো নিয়ে কথা বলছে, অবশ্য জানাই দেবো শেষের বাক্যটা কি লিখবা, কারণ বাংলাদেশে খুব কম সংখ্যক শিক্ষক রয়েছেন যারা সৃজনশীলের প্রশ্নগুলো খুঁটে খুঁটে পড়েন। তোমাদের সৃজনশীল লেখার সময় যে টেকনিকটা ফলো করতে হবে এটা তোমাদের বলে নেই। সৃজনশীলে 2021 সাল থেকে এইচএসসি পরীক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের A+ হবে 90 মার্কসের, অর্থাৎ তোমরা যদি 91 পাও তাহলে তোমাদের A+ আসবে, না হলে A+ আসবে না। এটা বেশ কঠিন, আর এই জন্য তোমাদের অবশ্যই সৃজনশীলে বেশ দক্ষ হতে হবে। সৃজনশীলে দক্ষ হতে গেলে তোমাদের একটা বিষয় খেয়াল করবা, তোমাদের এখানে 7টা সৃজনশীল লিখতে হয়। প্রয়োগমূলক যে সৃজনশীল রয়েছে, এই প্রয়োগমূলক সৃজনশীলের প্রথম বাক্য এবং শেষ বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বাক্য এবং শেষ বাক্যটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষক তোমার প্রথম বাক্য এবং শেষ বাক্য দিয়েই তোমাকে মূল্যায়ন করবে। ওই যে প্রচলিত একটা গল্প আছে না, যে প্রথম রাতেই বিড়াল মারতে হয়, তো তোমরা যদি সৃজনশীলের প্রথম বাক্যেই বিড়ালটা মারতে পারো, তাহলে তোমরা ভালো করতে পারবা। একজন লিখেছে প্রথম রাতে বিড়াল মারা। হ্যাঁ, প্রথম রাতে বিড়াল মারা, এটা যখন আমিও প্রথম শুনি তখন বেশ লজ্জা পাই। এটা আসলে লজ্জা পাওয়ার বিষয় না, এটা উইলিয়াম শেক্সপিয়রের একটা বিখ্যাত নাটক ছিল টেমিং অফ দ্য শ্রু। নাটকটার বাংলা করেছিলেন মনির চৌধুরী এবং এটার নাম দিয়েছিলেন মুখরা রমণী বশীকরণ। মুখরা রমণী বশীকরণে দুইটা মেয়ে ছিল, অত্যন্ত দজ্জাল প্রকৃতি, তাদের বিয়ে করার মতো কেউ নেই। তাদের বাবা বললেন যে আমার মেয়ে দুইটাকে যারা বিয়ে করবে, ইশরাক প্রাণ লিখছো স্যার 2020-এ জিপিএ 5 এক্সাম হবে না 2020-এ এক্সাম জিপিএ 5 হবে। এর পরবর্তীতে তোমাদের জিপিএ থাকবে না, এটাকে বলা হবে সিজিপিএ, মানে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, সিজিপিএ। এখানে 4 পয়েন্ট থাকবে এবং তোমরা জানো যে তোমাদের যে রেজাল্ট হবে, এই রেজাল্টকে 14 এইচএসসি রেজাল্টকে 14.5 দিয়ে গুণ করা হবে। আচ্ছা, আমরা কথা বলছিলাম রায় দুর্লভ নিয়ে। তিনি উড়িষ্যার পেশকার, পরে দেওয়ান নিযুক্ত হয়েছিলেন। সিরাজউদ্দৌলার সঙ্গে তার বিরোধিতা হওয়ায় তাকে পদোন্নতি দেওয়া হয়নি। অর্থ আত্মসাতের অভিযোগে মীর মিরন তাকে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেয়। এরপরে যে চরিত্রটির সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে রাজবল্লভ। রাজা রাজবল্লভ সিরাজ বিরোধী চক্রান্তের একজন প্রধান। ঢাকা বিক্রমপুরের লোক রাজবল্লভ। তোমরা জানো যে এটা মুন্সিগঞ্জ অবস্থিত। ঢাকা বিক্রমপুরে মুন্সিগঞ্জের আমাদের হুমায়ুন আজাদ স্যারের বাড়ি। ঘসরি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ যখন ঢাকার গভর্নর, তখন রাজবল্লভ রাজা উপাধি পেয়েছিলেন। একজন লিখেছেন বাঁশখালী আমাদের ব্যাস দেরি দেয় স্যার। বাবা, এটা বাস না, তোমাদের জন্য এটা বাস না, এটা তোমাদের জন্য ভালো।
স্যার সিজিপিএ 2021-এর পরীক্ষা থেকে হবে না? হ্যাঁ হবে। সৈয়দ নাবিলা হক, আমার খুব প্রিয় স্টুডেন্ট, তোমার রবীন্দ্রসঙ্গীত আমাদের কানে প্রতিনিয়তই বাজতে থাকে। তানবীর হাসান ফাহিম প্রতিদিন আমাকে কয়েকটা বানান জিজ্ঞাসা করে। স্যার আমার কোশ্চেনের অ্যান্সার পাইলাম না। তোমার কোশ্চেন কি সেটাই তো আমি বুঝি নাই। তুমি কি আরবি লিখেছো? ফামা ইয়ামাল মিসকাল যাররাতুন শাররা ইয়ারা নাকি? ওকে, এরপরে তোমরা যে চরিত্রটির সঙ্গে পরিচিত হবে, চরিত্রটির নাম উমিচাঁদ। লিখে নাও, উমিচাঁদ। এই নাটকে উমিচাঁদ একটি দৈত্য আচরণকারী খল চরিত্র। নিজেকে খাদেম এবং দৌলতের পূজারী বলেই পরিচয় দেন। জন্মগতভাবে তিনি ছিলেন লাহোরের। আমি আবারও বলি, উমিচাঁদ এই নাটকে নিজেকে, তার দুইটা সত্তা, একদিকে সে ভালো এবং অপরদিকে সে দৌলতের পূজারী। লুৎফুন্নেসা, সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা, মিরন তাকে বিয়ে করতে চাইলে জবাবে তিনি বলেন, আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সেই আমি কি করে গাদার পিঠে চড়ে বেড়াবো। আমি আবারও বলি, সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফাকে মিরন বিয়ে করতে চেয়েছিল এবং তখন তিনি বলেন, আমি চিরজীবন বা সারা জীবন হাতির পিঠে চড়ে বেড়াইলাম, এখন কিভাবে গাদার পিঠে চড়ে বেড়াবো। সিরাজকে বন্দি করে আনা হয় মুর্শিদাবাদে, আর লুৎফাকে বন্দি করে আনা হয় ঢাকাতে। দুটা বিষয় মনে রাখবা। এরপরে তোমাকে জানতে হবে লর্ড ক্লাইভ 17 বছর বয়সে ভারতবর্ষে আসেন এবং নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন। মীর জাফর বাংলার সিংহাসনে বসালেও প্রকৃত শাসনকর্তা তিনিই ছিলেন। 1774 সালে আমরা জানি যে এই ক্লাইভ আত্মহত্যা করেন। আমি আবারও বলি, সিরাজউদ্দৌলার নাটকের নিয়ন্ত্রণকারী রবার্ট ক্লাইভ মাত্র 17 বছর বয়সে ভারতবর্ষে এসেছিলেন এবং তখন থেকেই নবাবের বিরোধিতা করতেন। মীর জাফর কিংবা তার পুত্র মিরন সিংহাসনে বসলেও এই পুরো ঘটনাকেই কিন্তু এই ক্লাইভ নিয়ন্ত্রণ করতেন। এবং আরেকটা বিষয় মনে রাখবা যে 1774 সালে ক্লাইভ আত্মহত্যা করেছিলেন। এরপরে যে চরিত্রটির সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে, চরিত্রটির নাম ওয়াটস। ইংরেজ কোম্পানির কাশিম বাজারের কুঠির পরিচালক ওয়াটস। আমি আবারও বলি, ওয়াটস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজারের কুঠির পরিচালক ওয়াটস। তিনি ছিলেন নবাবের দরবারের ইংরেজ প্রতিনিধি। পলাশির যুদ্ধের পর কোম্পানি তাকে বরখাস্ত করে। আশরাফুল আলম, সিরাজউদ্দৌলা নাটকে হেলিকপ্টার হুজুরের ভূমিকা নিয়ে আলোচনা করলে উপকৃত হতাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তারপর হলওয়েল এই নাটকে যার উপাধি একজন সার্জন, তার প্রকৃত নাম জন জেনিফার, ঘুষখোর ডাক্তার হিসেবে পরিচিত, যার সম্পর্কে বলা হয়েছিল যে তাহলে এখন আপনি ফাঁকা মাঠে গোল দেন। লন্ডনের গাইস হাসপাতালের হাতুড়ি সার্জন হলওয়েল। মোহনলাল এই নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, নবাবের বিশ্বস্ত সেনাপতি এবং শওকত জংয়ের বিরুদ্ধে লড়াইয়ে সেনাপতির দায়িত্ব পালন করেন। কর্নেল ক্লাইভের আদেশে, আমি আবারও বলি, এই মোহনলালকে কর্নেল ক্লাইভের আদেশে শেষ পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছিল। মোহাম্মদী বেগ এই নাটকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। মোহাম্মদী বেগের সংলাপের মাধ্যমেই নাটকটা শেষ হয় এবং মনে রাখবা যে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলার হত্যাকারী। সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য মোহাম্মদী বেগ 10,000 টাকা নিয়েছিল। নাটকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মীর মর্দান, কৌশলী যোদ্ধা এবং দেশপ্রেমিক। নবাবের সবচেয়ে বেশি বিশ্বাসী লোক ছিলেন মীর মর্দান, শ্রেষ্ঠ বাঙালি সৈনিক। পলাশির প্রান্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যায়, অনেকটা উহুদ যুদ্ধের মতো। আমরা জানি যে আমাদের ইসলাম ধর্মে একটা যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটেছিল নেতৃত্ব ভঙ্গের কারণে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে মুসলমানদের
কিছু লোককে নিয়োজিত করেছিলেন যে পরীক্ষা পাহারা দিতে, যে আমরা যুদ্ধের জয় পরাজয় যাই ঘটুক না কেন তোমরা এই জায়গাটা ছাড়বে না। যুদ্ধে যখন মুসলমানরা প্রায় জয়লাভ করলো তখন সবাই লুট করা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তখন যারা পরীক্ষার দায়িত্বে ছিলেন তারা ভাবলো যে আমরা তো জয়লাভ করেছি, তাহলে আমাদের এখানে আর থাকার কি দরকার। তখন এরা লুটতরাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আর এই সুযোগে তোমরা জানো যে খালিদ বিন ওয়ালিদ, বিখ্যাত বীর, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে হামলা চালায় এবং এই হামলা চালিয়ে মুসলমানদের নির্মম পরিণতি ঘটান। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকটি দাঁত হারিয়েছিলেন এবং এই যুদ্ধে 70 জন কোরআনে হাফেজ মারা গিয়েছিলেন। আমরা যে ব্যাপারটা বলি, মীর মর্দান সিরাজউদ্দৌলাকে বারবার নিষেধ করেছিল যে মীর জাফরের কথা না শুনতে, কিন্তু মীর মর্দানের কথা শোনা হয় না এবং মীর মর্দান যুদ্ধ করতে করতে হাসি মুখে মারা যান। এই নাটকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার জগৎ শেঠ, নবাবের বিরুদ্ধে বিশ্বাসঘাতকদের একজন জগৎ শেঠ। এবং এই নাটকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, সর্বশেষ যে ক্যারেক্টার, ড্রেক, গভর্নর ড্রেক, ইংরেজ গভর্নর ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ রোধের প্রধান ছিলেন। গভর্নর ড্রেক পরে পালিয়ে গিয়েছিলেন, তাকে খেয়াল করে বলা হয়েছিল যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে নিয়েছে। স্যার আমাকে কোশ্চেনটা কি ইগনোর করলেন? তোমার প্রশ্ন আমি বুঝি নাই, কি প্রশ্ন বলো। আচ্ছা, লাইভ কোথায় হবে অল টাইম একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে আহমেদ আসিফ খান। লাইভ হবে ইউসিশিয়ান অনলাইন লাইভ ক্লাস, ওখানে অনলাইন এখান থেকে লাইভ হবে। যেহেতু অনেকে জানো না সেহেতু এখানে আসা। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।